চৈত্র মাসের শেষ দিকে নাগাদ অর্থাৎ বসন্ত তার বিদায় ঘোষণা করবার কিছুদিন আগে থেকেই যেন শোনা যেতে থাকে রুদ্র গ্রীষ্মের গম্ভীর পদধ্বনি। বসন্তের বাতাসে একটু একটু করে মিশতে থাকে কঠোরতার গন্ধ। বৈশাখের দুপুরে এর রূপ হয়ে ওঠে কঠিন, কঠোর ও রুদ্র। মধ্য গগনে বিরাজমান জ্বলন্ত সূর্য তার সম্পূর্ণ তেজ উজাড় করে ঢেলে দেয় পৃথিবীর বুকে। ফিসডালা রাস্তায় প্রখর রোদ মাথায় নিয়ে সারু হেঁটে চলছে দ্রুত গতিতে। উদ্দেশ্য ফাইনাল পরীক্ষার নোটস কালেক্ট করা। বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন ভার্সিটিতে যেতে পারেনি সে। তবে তার অনুপস্থিতিতে সে অনুকে বারবার অনুরোধ করেছিল যেন একটা ক্লাসও মিস না দেয়। বেচারা অনু বেস্ট ফ্রেন্ডের আদেশে তাকে ছাড়াই এতিমের মতো অনেকগুলো ক্লাস একা অ্যাটেন্ড করেছে। আসলে সে আর চারু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। চারুর সাথে তার আলাপ সেই কলেজ জীবন থেকেই। এরপর তাদের বন্ধুত্ব এখন আরও অনেক গভীর হয়। অনুদের বাসায় অনেকবার যেতে চাইলেও নানা কারণে তার যাওয়া হয় না। আজ অনু এক প্রকার ব্ল্যাকমেল করেই চারুকে তাদের বাসায় নিচ্ছে। চারু যদি তার বাসায় না যায় তাহলে কোনো নোটস সে তাকে দিবে না। অগত্যা চারু বাধ্য হয়ে এখন দুপুরের পাটা রোদ্দুরে ছুটছে অনুর বাসায়। চারুদের বাসা থেকে অনুদের বাসার দূরত্ব 30 মিনিট। দুপুরে প্রথম প্রহর হওয়ায় একটা অটো পায়নি চারু। রিকশায় যাওয়ার মতন ভাড়া তার কাছে হবে না, তাই দু পায়ে যথেষ্ট। বাসায় থেকে অনু অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার মেন গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি এখনো এসে পৌঁছায়নি। চারু প্রথম তাদের বাসায় আসবে, এ নিয়ে তার যে কত উত্তেজনা হচ্ছে ভিতর ভিতর তা বলাই বাহুল্য। চারুকে সেই কলেজ থেকে সে কতবার তাদের বাসায় আনতে চেয়েছে, কিন্তু বারবারই কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি। চারুকে এ বাসায় আনার অবশ্য অনুর অন্যতম একটা উদ্দেশ্য আছে, আর তা হলো তাকে তার মাকে দেখানো। নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বান্ধবীটিকে সে তার ভাবি করে সারা জীবন নিজেদের বাড়িতে রাখতে চায়। একবার শুধু চারুকে তার মার পছন্দ হয়ে যাক, তাহলেই কেল্লাফতে। উফ, তার ভিতরে কী যে রকম উত্তেজনা কাজ করছে। এর মাঝেই কলিং বেলের আওয়াজে অনুর অস্থিরতা মাখা মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলল চারু এসেছে ভেবে। যতটা হাসি মুখে দরজাটা খুলেছে ততটাই নিরাশ মুখে দরজাটা বন্ধ করলো সে। অনুজ বোনের এমন পরিবর্তন দেখে তার মাথায় গাঁটটা মেরে বসলো। কিরে, আমাকে দেখে মুখটা অমন ফেসার মতো করে উঠলি কেন? আজকে কি আমাকে দেখতে এতটাই খারাপ লাগছে নাকি? ধুর ভাইয়া, সবসময় তোমার আমাকে কথায় কথায় গাঁটটা মারতেই হবে? এটা কি দিনে দিনে তোমার অভ্যাস হয়ে গেছে? নিজের মাথা ডলতে ডলতে বলে অনু। এটা না হয় আমার অভ্যেস, কিন্তু তুই এমন বাংলা ফাঁসের মতন মুখটা করে নিলি কেন আমাকে দেখে? আমি তোমার আশা করিনি, তাই এখন তাই। তাহলে কাকে আশা করেছিস? ব্রু কুসকে বলে অনুজ। আমার বেস্টি চারুল। পুরো নামটা উচ্চারণ করার আগে আবার বেল বেজে উঠল। অনু ভাইয়ের সাথে আর কথা না বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে দরজা খুলতে চলে গেল। বোনের কাউকে নিয়ে এত আগ্রহ দেখে অনুজেরও ইচ্ছে হলো সে আগন্তুক কে দেখার, তাই সেও দাঁড়িয়ে রইল হাতে অফিসের ফাইল নিয়ে। অনু দরজা খুলতে তার সামনে আসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে বলে, দোস্ত, ফাইনালি তুই এলি আমার বাসায়। তখনই সারু বলে উঠল, এই খচ্চর মাইয়া, আমার সার তো পুরো শরীর গামে চুপচুপ করছে, আর সে আসছে এখন ফিরিত করতে। বলতেই অনু সারুর নাক টেনে বলল, সত্যিকারের ভালোবাসলে ঘামে ভেজা চুপচুপের শরীরেও সুগ্রাম পাওয়া যায় সারুমণি। বলে দুজন অট্টহাসিতে পেটে পড়ল। এদিকে সারুর হাসির শব্দে অনুজের বুকটা যেন মৃদু কেঁপে উঠল। তার চোখ হঠাৎই অনুর আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে চাইছে। কেন যেন তার মন বলছে ওই মুখটা দেখার জন্যই সে এতকাল অপেক্ষা করেছে। দূর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে অনুজ। ততক্ষণে অনু সারুকে নিয়ে ভিতরে প্রবেশ করে। পরনে নীল 3 পিস, চুলে বেনুনি, চোখে হালকা কাজল, যা গামে লেপটে গিয়ে পুরো মুখে ছড়িয়ে গেছে। কি দারুণ মায়াবী চোখ মেয়েটার। এই চোখ দেখলেই যেন সে অনন্ত কাল কাটিয়ে দিতে পারবে। তার হঠাৎই মনে হলো এই মেয়েটাকেই তার চাই। তার প্রতিটি কিছুতেই তার বিস্তার চাই। গামে লেপটে থাকা শরীরেও যেন হাজারো সৌরভ বাড়ছে মেয়েটার। লতানো শরীরে যেন প্রেমের দোল খাচ্ছে। তার সেই গড়ে দাঁড়িয়ে থাকার কোনো এক মুহূর্তেই অনু সারুকে তার সামনে দাঁড় করিয়ে পরিচয় করে দেওয়ার জন্য বলে, ভাইয়া, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড চারুল। অনুর কথা শেষ করার আগেই অনুজ বলে ওঠে, লতা, আমার লাজুক লতা। ততক্ষণে চারুর মুখ হা, আর অনু তো বাইয়ের কাণ্ডে দিশেহারা। এরপর চারুকে পেতে অনুজকে চট তেমন বিশেষ কষ্ট করতে হয়নি, কারণ অনুজের মায়েরও চারুকে অনেক পছন্দ হয়েছে।
এরপরের সপ্তাহে চারুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় অনুজের মা। ছেলের পরিবার সবকিছু মনের মতো হওয়ায় চারুর বাবা মাও আর বিয়েতে অমত করেনি। তার ফাইনাল পরীক্ষার পরে বিয়ের কাজ সম্পন্ন করে অনুজ চারুকে নিজের স্ত্রীর রূপে ঘরে তোলে। চারুলতার বিয়ের দিন সবচেয়ে বেশি কেঁদেছিল তরু। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর যখন তার জেঠু তাকে এ বাড়িতে নিয়ে আসে, তখন থেকেই সে বড় বোন রূপে চারুকে সবসময় পেয়েছে। চারু সবসময় আগলে রাখত তরুকে। চারু যখন বিয়ে হয় তখন তরু সবেমাত্র একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। তার জীবনে 16টি বছর তার আপুমনি তাকে আগলে রেখেছে সব বিপদ থেকে। আজ সে আপুমনির হঠাৎ দূরে চলে যাওয়াটা অনেকটা কষ্টকর তরুর কাছে। তবুও সব শেষে চারুকে নিজের পিত্রালয় ছেড়ে যেতে হয়েছিল। অনুজের সাথে চারুর বিয়ের পর তার জীবনে যেন সুখের এক অন্য ফোয়ারা চলে এসেছে। সে তখন নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে চারুর অবর্তমানে তরু একা হয়ে গেল। এই একাকিত্বের সময়টায় তার বেশি বেশি করে নিজেদের অতীতের কথা মনে পড়ত। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট, তার সাজানো জীবনে হঠাৎ বিপর্যয়, সবটা মিলে সে দিনকে দিন একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার জীবনে আসে এক আগন্তুক, যে কিনা তার নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছিল, যাকে পেয়ে ধীরে ধীরে তরুও যেমন নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠেছিল, তেমনি নতুনভাবে নিজেকে খুঁজে পাচ্ছিল সে। একটা সময় সে আগন্তুকই হয়ে উঠল তার নেশা, যে নেশা কাটানো সম্ভব ছিল না, যে নেশা তার রন্ধে রন্ধে মিশে তাকে ধীরে ধীরে খাদের কিনারা নিয়ে যাচ্ছিল, যা সে টেরও পায়নি। আসলে অতিরিক্ত দুঃখে মানুষ যেমন ভুল সিদ্ধান্ত নেয়, তেমনি অতিরিক্ত আবেগে মানুষ দিক বিদিক শূন্য হয়ে পড়ে, যেটা তরুর সাথে ঘটেছিল। সে ভুল সময়ে ভুল মানুষকে নিজের জীবনে জড়িয়ে ফেলেছিল। যদিও সে মানুষটার কর্মভুল থাকলেও তার ভালোবাসা ছিল খাঁটি। কিন্তু ভুল তো ভুলই হয়, সবসময় তাকে শুধরানো যায় না। আর যদিও বা শুধরানো যায়, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হয়। তরুকেও দিতে হয়েছে মূল্য, কিন্তু সে তার ভুলের মূল্য দিতে গিয়ে অনেকগুলো সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে, যে সমীকরণ সে চাইলেও আগের রূপে ফিরিয়ে আনতে পারবে না আর কখনো। তুষারের সাথে তরুর পরিচয় হয় একটা ফেসবুক গ্রুপে। একটা পোস্টের কমেন্টের মাধ্যমে দুজনের প্রথম আলাপ। এরপর সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রণয়ে, যা একটা সময় গভীর প্রণয়ের পর্যায়ে চলে যায়। অল্প বয়স, স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন তরু ভালোবেসে স্বপ্ন বুনতে থাকে তুষারকে নিয়ে। কিন্তু তুষার তার মনে তরুর জন্য ভালোবাসা, মোহ কোনোটাই নয়, বরং রয়েছে একরাশ ঘৃণা, যার বিন্দুমাত্র আঁচ করতে তরুলতা পারেনি। যদি আঁচ করতে পারত, তাহলে সে ওই ভুল মানুষটাকে ভালোবেসে নিজের ক্ষতিও করতো না, আর ওই মানুষটার মনোকামনাও পূর্ণ হতে দিত না। তুষার চারুর ভার্সিটির এক সিনিয়র বড় ভাই, ছাত্র নেতাও ছিল বটে। স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। চারুকে ভার্সিটির প্রথম দিনই তার ভালো লেগে যায়। চারু যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল, তখন থেকে তুষার নানাভাবে নিজের মনের কথা চারুকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু চারু বারবারই তাকে উপেক্ষা করে যেত। একটা পর্যায়ে তুষার ঠিক করে সে যে সরাসরি চারুকে নিজের মনের কথা জানাবে। তাই সে দেরি না করে এক বর্ষা জুন বৃষ্টির দিনে চারুকে ভালোবাসি কথাটা বলেই ফেলল। কিন্তু চারুর বারবারই তুষারকে পছন্দ ছিল না। তার উপর তুষারের জন্য পুরো ক্যাম্পাসের প্রায় প্রতিটি ছাত্রছাত্রী তাকে ভাবি ভাবি বলে ডাকত, যেটা তার একদমই সহ্য হতো না। তার উপর তুষারের জন্য ভার্সিটির অন্য কোনো ছেলেরাও তার সাথে মিশত না। যদিও সে মিশতে চাইতো, কিন্তু অপরপক্ষ থেকে তারা নাকচ করত। তুষারের পাগলামোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিল চারু, কিন্তু তুষার সরাসরি কখনো কিছু না বলায় সেও তার সঙ্গে কিছু করতে পারছিল না। তাই তো সেদিন যখন তুষার ভরা বর্ষায় পুরো ভার্সিটির ক্যাম্পাসে সবার সামনে তাকে প্রেম নিবেদন করে, তখন চারু তার এতদিনকার ক্ষোভ একসঙ্গে ছাড়ে তুষারের উপর। তুষারকে চরম অপমান করে সে রিজেক্ট করে দেয়। চারুর অপমানে তুষার সেদিন তাকে হুমকি দিয়ে বলেছিল, আমি এর চরম প্রতিশোধ নিব চারুলতা। আজকের এই কাজের জন্য তুমি এমন শাস্তি পাবে যা তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, আর ভাববে কেন আমার সাথে এমনটা করেছো তুমি। কিন্তু চারু তুষারের সেই হুমকিকে আমলে নেয়নি। সে ভেবেছিল তুষার হয়তো তাকে পাকা হুমকি দিয়েছে, তাই তো সে আগের মতোই নর্মাল লাইফ লিড করতে থাকে। এর কয়েক মাস পরেই অনুজের সাথে পারিবারিক মধ্যে ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায় চারুর। বিয়ের পর নিজের নতুন জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার মস্তিষ্কের কোনো কোণাতেও তুষারের নাম আর ছিল না। অন্যদিকে তুষার চারুর সব খবরই নিয়মিত রাখত গোপনে।
সারুর বিয়ের খবরটাও সে পেয়ে যায়, কিন্তু তাতেও সে চুপ ছিল। কারণ তুষার জানতো সারুকে আঘাত করলে সে আঘাত একটা সময় সারু হয়তো ভুলে যেত, নিজের জীবনের এগিয়ে যেত। তাতে করে তুষারের রাগ বা ঘৃণা কোনোটাই কমতো না। তাই সে সারুর দুর্বলতা খুঁজে বের করে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সে সেটাই করেছিল। তরুকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর তুষারের বাহাতের কাজ ছিল। তাই তো ফেসবুকে তরুর সাথে কথা বলতে বলতে একটা সময় তার প্রতি দুর্বল করে নিয়েছিল। আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই তার চরম সর্বনাশে মেতে উঠে পড়ে লেগে তুষার। তরু তুষারকে অনেক ভালোবাসত, আসলে অল্প বয়স তো, তার ডিপ্রেশনের সময় যাকে পেয়েছিল তাকেই আঁকড়ে ধরতে চেয়েছে সে। তখন সারুর বাবা দেশের বাইরে যান, আর তরু তার জেঠিমাকে বলে সে বন্ধুদের সাথে ট্যুরে যেতে চায়। সারুর মা প্রথমে রাজি না হলেও তরু জোরাজুরিতে শেষমেশ রাজি হয়েছিল। তরুও খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের ভালোবাসাকে চিরকালের জন্য নিজের করে পেতে। আসলে তুষার তরুকে বুঝিয়েছে তারা আপাতত লুকিয়ে বিয়ে করে নেবে, পরে তুষার যখন চাকরি পাবে তখন দুজনের বাসাতে জানাবে। তরু প্রথমে রাজি হয়নি, কিন্তু তুষার তার কুচুকরি বুদ্ধি দ্বারা তরুকে শেষ পর্যন্ত রাজি করিয়ে নেয় নিজের কথায়। তাই তো বাসায় মিথ্যে বলেছে সে। আসলে সেদিন সে আর তুষার বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। বাসার বাহিরে আসতেই তরুকে নিজের বাইকে বসিয়ে সাই করে চলে যায় তুষার। ঘন্টা দেড়েক পর একটা বাড়ির সামনে এনে বাইক দাঁড় করিয়ে তরুকে নিয়ে ভিতরে যায় তুষার। তরু তখনও বিস্ময়কর চাহনি নিয়ে সবটা কেবল দেখছে। কিছুক্ষণ পরে যখন একটা ফ্ল্যাটে কয়েকজন লোকের সাক্ষীতে তাদের বিয়ে হয়ে যায়, তখন তরু বুঝতে পারে তার জীবনের সমীকরণ ওই মুহূর্ত থেকেই বদলে গেছে। পারতপক্ষে তরু তখনও বুঝিনি তার জীবনে কি ভীষণ বিপর্যয় ঘনিয়ে আসছিল। বিয়ে পড়ানোর পর তুষার কাজী আর তার বন্ধুদের নিয়ে বাসার বাহিরে চলে যায়। বাহিরে আসতেই অনেক তুষারকে জিজ্ঞাসা করে, কিরে, শেষ পর্যন্ত তুই তরুকে সত্যি সত্যি বিয়ে করে ফেললি? তুষার রহস্যময় একটা হাসি দিয়ে বলে, চোখের সামনে সবসময় যা ঘটে তা সত্যি নাও হতে পারে, তার পিছনে হয়তো অন্য কোনো সত্যিও থাকতে পারে বন্ধু। তার মানে তুই কি তরুকে বিয়ে করিসনি? করিনি সেটা তো বলিনি, আবার করেছি সেটাও বলছি না। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, এর জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি। আমি শুধু ওই চারুলতার মস্তিষ্কে সারা জীবন অনুশোচনায় দগ্ধ হওয়া দেখতে চাই। বলেই সে আবার ফ্ল্যাটের ভিতর চলে যায়। রাত 12টা। দুজন মানুষের উত্তপ্ত নিঃশ্বাস বইছে দ্রুত গতিতে। দুটো দেহে কিছুক্ষণ আগে একে অপরের সাথে মিশে গিয়েছিল, ফুঁসে গিয়েছে ভালোবাসার এক অতল সমুদ্রে। একজন ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে, অন্যজন নিজের প্রতিশোধের এক ধাপ এগিয়ে গিয়েছে। দুজনের মুখে তখন তৃপ্তির হাসি, কিন্তু সেই হাসির পিছনের কারণটা ভিন্ন। সকালে স্নিগ্ধ আলোতে নিজের বাহু বান্ধনে চোখ খুলতেই তরুকে দেখে একটা কুটিল হাসি দিল তুষার। তরুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে সে বলছে, মেয়েটা বড্ড বোকা, বড্ড সরল, তাই তো তাকে ঠকাতে তার এতটুকুও পরিশ্রম করতে হয়নি। যাক, এরপরে তরুর সাথে সে এমন একটা কাজ করবে যার দরুন চারুলতা সারা জীবন মনের ভিতর গুমরাতে থাকবে। চারুর চোখে যখন তার অপরাধবোধ সে দেখবে, তখনই সে শান্তি পাবে। তার মনে তরুর জন্য একটু ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু এখানে আদেও তরু কি সে ঘৃণার যোগ্য কিনা তা একবারও বিবেচনা করেনি তুষার। সে শুধু নিজের স্বার্থে অনড়। বর্তমানে তরুকে হাসপাতালে অ্যাডমিট করেছে অনুজ, সঙ্গে তার মাও এসেছে। ডাক্তার তরু সব টেস্ট আর চেকআপের পর অনুজ আর রহিমা বেগমকে নিজেদের কেবিনে ডেকে পাঠায়। আচ্ছা, পেশেন্ট আপনার কী হয় মিস্টার অনুজ আহসান? ডাক্তারের প্রশ্নের উত্তর অনুজ দেওয়ার আগেই রহিমা বেগম বলে ওঠেন, আমার ছেলের বউ। কেন ডাক্তার, তোর কি কোনো সিরিয়াস কিছু হয়েছে? উদ্বিগ্ন গলায় বললেন, শেষ কথাটি বললেন রহিমা বেগম। ডাক্তার হেসে বলে, না ম্যাডাম, সিরিয়াস কিছু হয়নি, আসলে আপনি দাদু হতে চলেছেন, পেশেন্ট প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে রহিমা বেগম যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে তিনি ছেলেকে চেয়ার ছেড়ে উঠে জড়িয়ে ধরলেন আর বলেন, আমি বলেছিলাম তুই আবার বিয়ে করলেই বাবা ডাক শুনতে পারবি, দেখলি আমার কথাই সত্যি হলো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। বাবা ডাক শুনতে পারার দেখলো আমার কথাটাই সত্যি হলো। আমি এখনই অনুকে খবরটা জানিয়ে আসি, বলেই উনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। এদিকে অনুজ এবার ঠিক করলো এখন সময় এসে গেছে সব কিছুর সামনে আসার। সে যেমন তার লতাকে ভালোবাসে, তেমনই তরুকেও স্নেহ করে।
তাই এখন তাকে সবটা ঠিক করতে হবে। এবার যার দায়িত্ব তাকে সবটা বুঝিয়ে দিতে হবে, আর তাকে কিভাবে বোঝাতে হবে সেটাও অনুজ ভালো করে জানে। এবার সবার সব কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। রাতে সারুকে ওয়াদা দিয়ে ভুল করেছে অনুজ, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অনুজ। এজন্যই বুঝো কেউ একজন বলেছিলেন, মা জেনে শুনে কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। সে যদি একটি টের পেত সারু তাকে দিয়ে এমন এক কঠিন ওয়াদা আদায় করে নেবে, তবে সে কখনোই সে ওয়াদা তার লতাকে দিত না। কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে না। সে না পারছে পিছাতে, না পারছে এগোতে। সে যদি এগোও তাহলে কিছু এলোমেলো হয়ে যাবে, আর যদি পিছোয় তবে সারও কোনো ক্ষতি হয়ে যাবে। তবে সে তা কখনোই মেনে নেবে না। কারণ সে যে তার সারলতাকে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে, সে কি করে সারহীন বাঁচবে। এইসব কথা চিন্তা করতে করতে ভারাক্রান্ত মন নিয়ে সে অফিসে যাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তা হ্যান্ডেল করতে হবে, তাই তো মনের কষ্টে সাইডে রেখে নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। এরই মাঝে অনুজ পড়ল ঢাকা শহরের বিখ্যাত জ্যামে বসেও তার কেমন অস্থিরতা লাগছিল। গানের মধ্যেই উস্কুপ করছে সে। এর মাঝেই তার দৃষ্টি যায় ঢাকা শহরে ব্যস্ত রাস্তায় কোনো এক শাড়ি পরিহিতা নারী রাস্তার মাঝে এলোমেলোভাবে হাঁটছে। এভাবে হাঁটলে যে কিছুক্ষণের মাঝে একটা অঘটন ঘটবে। মানবিকতার খাতিলে সে নেমে গেল গাড়ি থেকে, নেমে ছুটল মেয়েটির দিকে। কাছাকাছি যেতেই সে দেখলো উল্টোর দিক থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে মেয়েটার দিকে এগিয়ে আসছে। তা দেখে অনুজ আরও জোরে দৌড়ে মেয়েটাকে মুহূর্তে টান দিয়ে রাস্তার একটি ফুটতে ফেলে দিল। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ এলো। সে মাটি থেকে উঠে পাগলের মতন বারবার বিলাপ করে কাঁদতে লাগলো, আর অনুজকে বলতে লাগলো কেন তাকে বাঁচালো। সে তো আর বাঁচতে চায় না, এজন্যই তো সে মৃত্যুর পথটাকে বেছে নিয়েছে। এতক্ষণে মেয়েটার মুখ দেখে অনুজ থমকে গেল। এখানে এমন একটা পরিস্থিতিতে সে যে তরুকে দেখতে পাবে তা সে কল্পনাতেও ভাবেনি। কিন্তু মেয়েটার হয়েছেটা কি? সে এখন আত্মহননের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সারুর সাথে বিয়ে হওয়ার পর থেকেই তরুকে নিজের ছোট বোনের মতোই দেখে এসেছে। এই দুঃখী মেয়েটাকে তার বড্ড আপন লাগে। তাই তো রক্তের সম্পর্ককে ছাড়িয়ে তারা দুজনকে ভাই বোনের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই তরুণ এমন পরিস্থিতি যেন বিস্ময় মনে হলো অনুজের। সে বারবার তরুকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার পিচ্ছু? কেন তুমি এমন পাগলামো করছো? কেন নিজের জীবন শেষ করে দিতে চাইছো? আমাকে বলবে না? তুমি তোমার ভাইকে বলবে না পিচ্ছু? কিন্তু এতেও কোনো ভাবের পরিবর্তন হয় না তরুর। সে কেবলই আত্মহত্যা করার জন্য মাঝ রাস্তায় ছুটে যেতে চাইছে। কিন্তু অনুজের শক্ত পুরুষালী হাতের বাঁধন ছেড়ে সে দৌড়ে যেতে পারছে না। আর এদিকে তরুর এমন পাগলামো দেখে একটা সময় দরজার বাঁধ ভেঙে যায় অনুজের। তরুর কান বরাবর দিল একটা থাপ্পড়। এরপর রহিমা বেগম বাহিরে এসেই অনুকে ফোন করলাম। ফোন রিসিভ হতেই অনু কিছু বলে ওঠার আগেই তিনি বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে অনু, তুই খুব শীঘ্রই ফুফু হতে চলেছিস। অপর পাশে তখন নিস্তব্ধতা। হয়তো ফোনের ওপারের ব্যক্তিটি ঠিক কী রিয়াকশন দেবে বুঝে উঠতে পারছেন না তিনি। এদিকে অনু খুশিতে বাক্যহারা হয়ে গেছে ভেবে রহিমা বেগম দুবার হ্যালো হ্যালো বলে লাইনটা কেটে দিলেন। তার এখন অনেক কাজ, সবাইকে জানাতে হবে তো তার বংশের বাতি আসছে এত বছর পর। তাছাড়া মাদ্রাসা এতিম বাচ্চাদেরও খাওয়াবেন বলে তিনি ঠিক করেছেন। অবশেষে তার মনের বাসনা পূর্ণ হতে চল। তিনি দাদু হচ্ছেন, এর চেয়ে বড় খুশি হয়তো স্বর্ণের খনি পেলেও তিনি হতেন না। আনন্দে গদগদ হয়ে তিনি মহসিন হাসানকে ফোন দিলেন খুশির সংবাদ দিতে, আর বাসায় মিষ্টি আনিয়ে রাখতে। তিনি নাতি আসার খুশিতে পুরো মহল্লায় আজ মিষ্টি বিতরণ করবে। অনু বাচ্চাকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বড্ড ক্লান্ত। তার এই দোষী মেয়ের জন্য তার চিন্তার শেষ নেই। মেয়েটা অধিক চঞ্চল। তোমার মেয়ে তোমার মতনই হয়েছে, পুরাই বিচ্ছুর রানী। ব্যাস, এরপরে বাচ্চাকে রেখে তুমুল ঝগড়া লেগে যায় তাদের। আজও তার ব্যতিক্রম হলো না। নির্ভীক অনু যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল, তার মাঝেই অনুর মেয়ে এসে মায়ের শাড়ির আঁচল টান দেয়। আঁচলে টান পড়ায় অনু মেয়ের দিকে তাকাতেই তাসরিন বলে, মামিমা কই আম্মু, মামিমা কই? মেয়ের কথায় অনুরও হঠাৎ মনে পড়লো তারা ছাড়াও ওদের বাসায় এখন সারুরও বাস। কিন্তু এত চেঁচামেচির পরও সারু একবারও রুম থেকে এলো না ভাবতে সে একটু অবাক হলো। সচরাচর সারু এমনটা করে না। তার উপর মেয়ে বলছে সারু ঘরে নেই, তাহলে সারু কোথায় গেল? সে নির্ভীকের সাথে ঝগড়া বাদ দিয়ে ছুটলো সারুর রুমের দিকে। উত্তরের প্রশস্ত রুমে ঢুকে সারুকে দেখতে পেল না অনু।
সে তখন ভাবলো হয়তো বারান্দা কিংবা ওয়াশরুমে আছে চারু। সে স্থানগুলোতে দেখলো, কিন্তু না, চারু নেই। অনুর খোঁজাখুঁজি দেখে নির্ভীকও তার সাথে পুরো বাড়ি খুঁজলো চারুকে। এমনকি সামনের রাস্তাটাও একবার দেখে এলো নির্ভীক, কিন্তু চারু নেই, কোথাও নেই। হঠাৎ যেন কর্পূরের মতো উবে গেছে চারু। হঠাৎ চারু সরে যাওয়ার কারণ বুঝতে পারলো না অনু। পরে আবার ভাবলো হয়তো কাল সে তাকে সবটা বুঝিয়েছে বলে আবার সে বাসায় ফিরে গিয়েছে। তাই সে দ্রুত ঘরে গিয়ে ফোন হাতে নিল মাকে ফোন দিয়ে নিশ্চিত হতে আদৌ চারু ওই বাড়ি গিয়েছে কিনা। রহিমা বেগম অনুর ফোন পেয়ে সাথে সাথে তা রিসিভ করে বলেন, কিরে ফুফু হবি শুনে তোর কথাই বন্ধ হয়ে গেল যে? তখন কোনো কথাই বললি না আমার সাথে? মায়ের কথা শুনে অনু যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা। সে তার মায়ের কথার আগামাতে কিছুই বুঝে উঠতে পারলো না। তাই সে মাকে থামিয়ে দিয়ে বলল, কী সব বলছো মা? আমি ফুফু হতে চলেছি মানে? চারু কি প্রেগনেন্ট? চারু নয়, তরু আমার ছেলের সন্তানের মা হতে চলেছে অনু। মায়ের কথা শুনে তরু যেন আবার সত্যি সত্যি বাঘারা হয়ে গেল। নিজেকে সামলে কিছুক্ষণ পরে সে তার মাকে কিছুটা রেগে গিয়ে বলে, মা তোমার কি জ্ঞান বিবেচনা বোধটুকু লোপ পেয়েছে যে দিনের বেলা এসব অবাস্তব কথাবার্তা বলছো? তরু কি করে প্রেগনেন্ট হয়? অনুজ তরু বিবাহিত, ওদের সন্তান হওয়াটা কি স্বাভাবিক নয় অনু? কিছুটা রেগে বললেন রহিমা বেগম। মায়ের রাগে তোয়াক্কা না করে অনু উল্টো চেঁচিয়ে তাকে বলে, মা তুমি বরং বংশ রক্ষায় এতটাই অন্ধ হয়ে গেছো যে বে ঠিক তো দূরস্থ, লজিক্যালি কোনো কথার বাবার পর্যায়েও তুমি নেই। কি বলছিস এসব তুই? আমি ঠিকই বলছি মা। দেখো তোমার বাসমতে তরুকে ভাইয়া বিয়ে করেছে এবং এখন ওর গর্ভে ভাইয়ার সন্তান, তাই তো? এগুলো বলে তুই কি বোঝাতে চাইছিস অনু? মা একটু বুদ্ধি খাটিয়ে ভাবো তো, বিয়ের 1 সপ্তাহ গড়াতে না গড়াতেই তরু প্রেগনেন্ট, এটা আদৌ কি বিশ্বাসযোগ্য? তুমি বলো। এখানে তুই অবিশ্বাসের কি দেখলি অনু? খুশিতে আত্মহারা না হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করো, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। বলেই ফোনের লাইনটা কেটে দিল অনু। লাইন কাটতে তার মোবাইল স্ক্রিনে মায়ের নাম্বার থেকে আরও 8 ঘন্টা আগে মিসড কল ভেসে উঠল। কিছু একটা ভেবে অনু মায়ের কল লিস্টটা চেক করতে বুঝে গেল মায়ের কলটা তখন সারুই রিসিভ করেছে। আর মা অনু ভেবে হয়তো তরু প্রেগনেন্সির কথাটা সারুকেই বলেছে। তাহলে কি সারু আবার অনুজকে ভুল বুঝলো? তরুর গর্ভে অনুজের সন্তান, বাচ্চার কথা শুনে এবার সারু তার আশ্রয় ছেড়ে চলে গেল। কিন্তু কোথায় গেল সারু? এত কষ্ট করেও সে তার ভাইয়ের ভালোবাসাটাকে আগলে রাখতে পারল না। এখন তার ভাইয়ের কি হবে তা ভেবে অনুর কষ্ট হচ্ছে। সারু নেই, সারুহীন অনুজে তবে প্রাণহীন দেহ নিয়ে কেবল বেঁচে থাকবে। 3 দিন যেন খুব ভালোই কাটলো তরুর। তুষার তাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছে যে সে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে করেছে। তার কপালে এত সুখও লেখা ছিল, তা সে পুরো স্বপ্নের মতো তার কাছে। অবশেষে কেউ অন্তত এই পৃথিবীতে আছে যে শুধু তার জন্যই তাকে ভালোবাসে, যাকে সে খুঁজে পেয়েছে, যে ভালোবাসায় কোনো দায়বদ্ধতা বা দয়া নেই। আছে শুধুই ভালোবাসা নামক পবিত্র শব্দ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ছিল একেবারে রাজকন্যার মতো। সে ছিল তার বাবা মায়ের একমাত্র চোখের মণি। কিন্তু তার সেই সুখময় দিনগুলো হঠাৎ এক অ্যাক্সিডেন্টে বদলে গেল। বাবা মাকে হারিয়ে এতিম হয়ে সে আশ্রয় পেল জ্যাঠা জেঠির বাড়িতে। সেখানে হয়তো সব ছিল, আছেও, কিন্তু তার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। সারু যদিও তাকে ভালোবাসে, কিন্তু জ্যাঠা জেঠির কাছে সে শুধুই দায়িত্ব ছিল, যে দায়িত্বের বিনিময়ে তারা পেয়েছিল তরুর বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি ভোগ করার সুযোগ। সেটা ছোটবেলায় না বুঝলেও যত বড় হয়েছে তার কাছে সবটা পরিষ্কার হয়েছে। তবুও থাকতে হয়েছিল এই বাড়িতে, কারণ একা অনাথ মেয়ে কোথায় থাকবে। চারুর সকল জিনিসের ভাগ সে হয়তো পেয়েছে, কিন্তু পুরনো হওয়ার পরে। চারুর আগেই তার জেঠিমা এই কাজগুলো করতেন। ও বাড়িতে তার যদি একটু প্রশান্তির কিছু থাকে তা কেবল চারুলতা নামক মানুষটিই ছিল, যার ভালোবাসার ছায়াতলে সে নিজের সমস্ত কষ্ট ভুলে যেত জ্যাঠার নিষ্ঠুরতম লোভ, ভুলে যেত জেঠিমার দেওয়া অবহেলা, অনাদর ও অযত্ন। চারু চলে যাওয়ার পর তার ধূমবন্ধকর জীবনের সুখের হাওয়া নিয়ে এসেছে তুষার। তার সবচেয়ে খারাপ একাকিত্বের দিনগুলোতে তাকে বন্ধুর মতন সামলেছিল তুষার। সেই বন্ধুত্ব থেকে কখন যে তুষারের প্রতি দুর্বল হয়ে গেছে তরু তা সে নিজেও জানে না। শুধু হঠাৎ যখন তুষার তাকে ভালোবাসি বলেছিল তখন সেও তাতে সায় দিয়েছিল। অবশেষে
দীর্ঘ 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেয়েছে গত 2 দিন আগে। তরু তুষারকে একটা সময় তার জ্যাঠাজেঠির স্বার্থপরতার কথা বলেছিল। তুষারও তার দিকটা বুঝে তাকে বুঝিয়েছে তারা তার সাথে হয়তো তরুর মতো বিয়ে দিবে না, তাহলে তার স্বার্থে আঘাত লাগতে পারে। তারা কখনোই নিশ্চয় চাইবে না তরু এমন কাউকে বিয়ে করুক যাতে করে সে কোনো না কোনো দিন তার ভাগের সম্পত্তি দাবি করে। তাই তো তরুকে লুকিয়ে বিয়ের কথা বলে তুষার। তরু প্রথমে রাজি না হলেও তুষারের দেওয়া ভরসায় সে লুকিয়ে বিয়েতে রাজি হয়। কিন্তু সে তুষারকে বলেছিল অন্তত সে তার আপুমণিকে জানাতে চায় বিষয়টা। কিন্তু তুষারের কড়া নিষেধ থাকায় তরু তার বোনকে কিছুই জানাতে পারেনি। তরু মনে মনে ভাবে আপুমণি যদি জানতে পারে হয়তো কষ্ট পাবে, কিন্তু তার সুখ দেখেও সে নিশ্চয়ই খুশি হবে। বারান্দায় দাঁড়িয়ে এসব আনমনে ভেবে যাচ্ছিল তরু। তখনই বৃষ্টি মাথায় নিয়ে ঘরে আসে তুষার। তুষারের অস্তিত্ব বুঝতে পেরে বারান্দা থেকে বেরিয়ে আসে তরু। এসে তুষারের ভেজা শরীর দেখে একটা তোয়ালে নিয়ে তার মাথা মুছতে এগিয়ে যায়। তুষারের কাছে ঘেঁষতে এসে এক চটকায় তরুর হাত থেকে তোয়ালেটা সুমরে নিয়ে নিজেই নিজের মাথার পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে যায়। এদিকে তুষারের হঠাৎ এমন ব্যবহারে অবাক না হইয়াও পারে না তরু। এতগুলো বছরে সে তার তুষারের উপর কখনো এমন ব্যবহার দেখেনি। উল্টো সে যদি কখনো কোনো কারণে রেগে যেত তবে তুষারই তাকে ভালোবেসে তার রাগ নিবারণ করত। সেখানে বিনা কারণে তুষারের এমন ব্যবহারের কোনো মানে খুঁজে পেল না তরু। অনেকটা সময় পর তুষার বেরিয়ে এসে তরুকে আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত বোধ করে। সে তরুর ফাঁস কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর নিজের গোড় কাটিয়ে তরুও গিয়ে তুষারের পাশে বসে নরম গলায় বলে, আপনার কি হয়েছে তুষার? আপনি কি কোনো কারণে ডিস্টার্ব আছেন? আমাকে সবটা বলুন প্লিজ। তুষার চুপ করে বসে আছে। তার নীরবতা দেখে তরু আবারও জিজ্ঞাসা করে, কারো কোনো বিপদ হয়েছে তুষার? বাসার সবাই ভালো আছে তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? তরুর একের পর এক প্রশ্নের যেন আগুনে ঘি ঢালার মতো মনে হচ্ছে তুষারের। তবুও নিজেকে যথাসম্ভব স্থির রেখে সে শক্ত গলায় তরুকে বলে, কাল সকালের পর যেন আমি আর তোমার মুখ কখনো না দেখি তরু। সকাল হলেই তুমি এ বাসা ছেড়ে চলে যাবে। তুষারের হঠাৎ এমন একটা কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না তরু। তার কানে কথা পৌঁছাতেই যেন তার পায়ের তলার মাটি মুহূর্তে সরে গেল। তবুও নিজেকে দাতস্থ করে বেজায় গলায় বলল, আপনি এসব কি বলছেন তুষার? তুমি যেটা শুনেছ আমি সেটাই বলেছি। আমার এক কথা বারবার বলা একদমই পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেছেন তুষার। বিয়ের পর থেকে আমার সব দায়িত্ব আপনি নিয়েছেন। তাহলে হঠাৎ কেন আপনি এমন কথা বলছেন? আমার কি কোনো অন্যায় হয়েছে, বা আমার কোনো কাজে কি আপনি রেগে আছেন তাই এমন কথা বলছেন? প্লিজ তুষার, আমাকে সবটা বলুন। এভাবে আমাকে দুয়াশার মাঝে রাখবেন না প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল তরু, কিন্তু তার উল্টো দিকের মানুষের তার এই কান্নার ব্যাকুলতা যেন কানেই পুষল না। সে শুধু বারবার বিরক্তিসূচক অভিব্যক্তি করে গেল পুরোটা সময়। এদিকে পাগলের মতন প্রলাপ বকে যাচ্ছে তরু। তার বিশ্বাসই হচ্ছে না তার তুষার তার সাথে এমনটা করছে। তার মনে হচ্ছে তুষার হয়তো তার উপর কোনো কারণে রেগে আছে, তাই এমনটা করছে। রাগ ভাঙলে সব ঠিক হয়ে যাবে। সারা রাত নিজেকে সান্ত্বনায় সে দিয়েছে, কিন্তু ভোর হতেই যখন সে দেখলো তুষার নেই, পুরো বাসাতেও খুঁজে যখন সে দেখলো তুষার নেই, তখন তার ধারণা একটু একটু করে ভুল প্রমাণিত হতে লাগলো। নিজের জীবনে সে অনেক কিছু হারিয়েছে, সবচেয়ে আপনজনদের হারিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসাটাকেও যে হারাতে হবে তা সে কখনোই ভাবেনি। কিন্তু বাস্তবে এমনটাই হলো তরুর সাথে। নিজেকে আজ সত্যি সত্যি অপয়া মনে হচ্ছে তরুর। তার ভাগ্যটাই এমনই, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তরুর। সেই যদি বেঁচে না থাকে তাহলে দুঃখ আর তাকে কোথায় পাবে। দ্রুত তুষারের বাসা থেকে বেরিয়ে গেল সে। এলোমেলো পায়ে রাস্তায় হাঁটছে তরু। কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নেই। তার কেবল বারবার এটাই মনে হচ্ছে তার জীবনটাই একটা অভিশাপ। এই জীবনটা না থাকলেই ভালো হবে সবার। কিন্তু তুষার এসব কেন করলো শুধু সেটাই বুঝতে পারছে না তরু। যে লোক তাকে এত ভালোবাসত, তার হঠাৎ কি হলো যে সে রাতারাতি এতটা বদলে গেল, শুধু সেটাই বুঝতে পারছে না তরু। সবটা শোনার পর অনুজ তরুকে আশ্বাস দিল সে সবটা ঠিক করে দিবে। তাই তাকে বাসায় দিয়ে আসতে চাইল অনুজ, কিন্তু তরু যেতে নারাজ। সে চায় না ওই বাড়ি ফিরে যেতে, তাও এমন কিছু ঘটে যাওয়ার পরে। অনুজ অনেক বুঝিয়েও পারল না তাকে বুঝাতে, শেষে বাধ্য হলো তাকে নিজের সাথে বাসায় নিয়ে যেতে।
কিন্তু তরু তখনও বেঁকে বসলো। তার ভাষ্যমতে, ভাইয়া আমি এই মুখ নিয়ে আপুর সামনে কি করে দাঁড়াবো? আপু তো আমার জন্য অনেক ছোট হয়ে যাবে ওই বাড়িতে। আমি আপুর উঁচু মাথা নত করতে পারবো না ভাইয়া। তার চেয়ে বরং আপনি আমাকে কোনো হোমে রেখে আসুন। সবটা ঠিক হলে না হয় আপুকে আপনি সবটা জানিয়ে দিবেন। তরুর কথা শুনে অনুজের গত রাতের কথাগুলো মনে পড়ল। তাই তৎক্ষণাৎ সে তরুকে সবটা বলল আর বলে, পিচ্ছি প্লিজ তুই আমাকে হেল্প কর। আমি তোর বোনের কাছে না জেনেই ওয়াদা করে ফেলেছি। এখন এই ওয়াদা না পালন করলে ওর কোনো যদি ক্ষতি হয় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই ও নিজেই নিজের দেওয়া এমন একটা ওয়াদা ফিরিয়ে নেক। তার জন্য আমার তোর সাহায্য লাগবে। অনুজের কথা শুনে তরু বলল, কি সাহায্য লাগবে ভাইয়া বলুন শুধু আপনি একবার। আমি আমার আপু মনের জন্য সব কিছু করতে পারি। আমার বউ হতে হবে তোকে। মানে? চিৎকার করে বলল তরু। আরে তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? আমি তোকে সত্যি সত্যি বউ হতে বলেছি নাকি শুধু বউয়ের অভিনয় করতে বলেছি? এসব কি বলছেন ভাইয়া? আপু মনি এতে খুব কষ্ট পাবেন। আমি এসব করতে পারবো না। আমি তো চাই ও কষ্ট পাক। ও বুঝুক আমি যদি বিয়ে করি তাহলে ওর কি হবে, ও আদৌ সেসব মানতে পারবে কি না। আর তাছাড়া আমি আমার মাকেও একটা শিক্ষা দিতে চাই। প্লিজ লক্ষ্মী বোন, আমাকে ফিরিয়ে দিস না। জাস্ট কয়েকদিনেরই তো ব্যাপার। এরপর আমরা ওকে সবটা বলে দিব আর বুঝাবো ওর একটা অক্ষমতার কারণেই যে আমাকে দ্বিতীয় বিয়ে করে নিতে হবে এর কোনো মানে নেই। সমাজে কত বাচ্চার মা বাবা নেই। আমরা না হয় তাদের মধ্য থেকে কারো বাবা মা হব। অক্ষমতার একমাত্র সমাধান কেবল দ্বিতীয় বিয়েই নয়, বরং যদি সম্পর্কটাতে ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা দিয়েই ক্ষুদ্র অক্ষমতাও ডেকে ফেলা যায়। অনুজের বলা প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনে অবশেষে রাজি হয় তরু। আচ্ছা ঠিক আছে, এতে যদি আপু মনের ভালো হয় তবে আমি রাজি ভাইয়া। কিন্তু ওই যে কথায় আছে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, তেমনটাই হয়েছে তাদের তিনজনের সাথে। হাসনান বাড়ির ড্রয়িং রুমে বসে চলছে পিনপতন নীরবতা। একটু আগেও বংশধর আসবে বলে যে খুশির বন্যা বয়ে গিয়েছিল এই পরিবারে, সেখানে হঠাৎ একটা কথাই মুহূর্তে সমস্ত আনন্দ মাটি করে দিল। রহিমা বেগমের সাথে কথা বলার পরেই অনু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে তরুকে নিয়ে রহিমা বেগমও বাসায় চলে আসে। অনু এসে তরুকে একের পর এক প্রশ্নের বান ছুড়ে মারে, কিন্তু নিরুপায় তরু নিশ্চুপভাবে শুধু সবটা শুনেই যাচ্ছিল। এছাড়াও তার যে এখন কিছুই করার নেই, সে যে তার ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। চুপ করে থাকা ছাড়া সে আর কিছুই করতে পারবে না এখন। তখন পিছন থেকে অনুজ বলে ওঠে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তরুকে কিছু জিজ্ঞাসা করে তোমাদের লাভ নেই। তুই এটা কি করে করলি ভাইয়া? তুই যেমন আমার ভাই, সারুও তেমন আমার বেস্ট ফ্রেন্ড। তুই ওকে কখনো কোনো কষ্ট দিবি না বলেই ওকে তোর বউ করে এনেছি এ বাড়িতে, আর সেই তুই কিনা ওকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিলি। বোনের কথায় অনুজ কোনো প্রত্যুত্তর করলো না। তখন অনু নিজেই আবার বলে, একটা বাচ্চাই তোর কাছে সব হলো ভাইয়া? ভালোবাসাটা কি কিছু না তোর কাছে? এদিকে অনু চেঁচামেচি শুনে রহিমা বেগমও এসে দাঁড়ালেন। মেয়ের এমন কথা শুনে অনুজের বদলে তিনিই বললেন, সন্তান না থাকলে ভালোবাসাও একসময় থাকে না অনু। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা টিকিয়ে রাখতে পারে কেবলই সন্তান। মায়ের এমন কথা শুনে অনু তার দিকে তাকিয়ে বলে, আজ যদি আমি অক্ষম হতাম সন্তান ধারণে, আর নির্ভীকও যদি ভাইয়ার মতো এমনটাই করতো, তখনও কি তুমি একই কথা বলতে মা? এসব তুই কি বলছিস অনু? আজকে উঠছো কেন মা? আমি তোমার মেয়ে বলে? আচ্ছা যাও, আমার উদাহরণটা বাদ দিলাম। এখন যদি ধরো চারুর বদলে ভাইয়ার এই সমস্যা হতো, তাহলে কি তুমি চারুকে বলতে ও যেন ভাইয়াকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে? অনু শোন। মায়ের কথা শেষ না করে অনু আবারও বলে, না মা, তুমি এটা কখনোই বলতে না, বরং চারুকে মানিয়ে নিতে বলতে, মেনে নিতে বলতে, কিন্তু চলে গিয়ে অন্য কারো কাছে সুখী হতে কখনোই বলতে না। আর আমার আর ভাইয়ার সমস্যা হলে তুমি নির্ভীক চারুকে বোঝাতে নিজের সাধ্য মতো, যাতে তারা সম্পর্কটা টিকিয়ে রাখে। কারণ আমরা তোমার সন্তান। চারু তো তোমার ছেলের বউ, তাই তার সুখে দুঃখে তোমার কিছুই যায় আসে না। কিন্তু চারুও তো অন্য কারো মেয়ে মা, তারাও তো চায় চারু সুখী হোক। তাহলে তুমি একটা মা হয়ে অন্য একটা মায়ের আত্মচিৎকারের কারণ কেন হলে?
অনুলেখার কথার কি উত্তর দিবে তা বুঝতে পারছে না রহিমা বেগম, কারণ অনু সত্যি উচিত কথাগুলো তার মুখের উপর বলেছে। কিন্তু রহিমা বেগম এমন এক ব্যক্তিত্বের মানুষ যে কিনা যেভাবেই হোক নিজের কথা নিজের যুক্তিতে উপরেই রাখবেন। তাই তিনি বলেন, আমি তোদের মা, কখনো তোদের খারাপ চাইনি, আর এজন্যই অনুজকে দ্বিতীয় বিয়ের কথাটা বলেছি। তাই তো তুমি নিজে মরে যাওয়ার হুমকি দিয়ে চারুকে দিয়ে ভাইয়াকে বিয়ের জন্য রাজি করিয়েছ, তাই না মা? অনুর এই কথায় রহিমা বেগম চমকে গেলেন। এদিকে অনু বিস্মিত চোখে মায়ের দিকে তাকালো। সে আগেই বুঝতে পেরেছিল চারু এমনি এমনি তাকে বিয়ের কথাটা বলেনি, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা যে এতটা জঘন্য তা বুঝতে পারেনি অনুজ। রহিমা বেগম থতমত গলায় বলেন, এসব কি তুই কি বলছিস? কে বলেছে তোকে এসব? ভয় পাচ্ছ কেন মা? আমি সবটা জেনে তোমাকে ঘৃণা করবো এটা ভেবে? বিদ্রুপের হাসি হেসে বলে অনু, না, তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে আমি ঘৃণা করতে পারি না, কিন্তু তোমার এমন মানসিকতাকে আমি ধিক্কার জানাই মা। তুমি কি করে পারলে শুধুমাত্র একটা বাচ্চার জন্য সারুর সাজানো সংসারটা ভেঙে দিতে? কি করে পারলে? একবার আমাকে সারুর জায়গায় বসিয়ে চিন্তা করো তো, আমার সাথে এমনটা হলে তুমি কি করতে? হঠাৎ সারুর জন্য রহিমা বেগমের একটা খারাপ লাগা কাজ করলো, কোথাও মনের কোথাও। কিন্তু এখন চারুকে সমবেদনা দেওয়া ছাড়া তার আর কিছুই করার নেই। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, নিয়তিকে কেউ বদলাতে পারে না। আর তরু এখন অনুজের সন্তানের মা হতে চলেছে, তাই তিনি চাইলেও চারুর সংসার চারুকে ফিরিয়ে দিতে পারবেন না। অনু আবার অনুজকে বলে, আর তুই ভাইয়া, চারু বলল আর নাচতে নাচতে পরের দিন বিয়ে করে আনলি, তাও আবার কাকে? তারই ছোট বোনকে। তোদেরকে আমার নিজের লোক ভাবতেই আমার এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি কিনা তোদের জন্যই চারুকে বুঝিয়েছি, ওকে আবার সবটা ভেবে দেখতে বলেছি, কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছি হঠাৎ করে। এখন তো মনে হচ্ছে চারুই ঠিক করেছে, আমাকেও না জানিয়ে উদাও হয়ে। অনুর এই কথায় আবার অনুজ বসা থেকে উঠে অনুকে বলে, বোন, তুই জানিস লতা কোথায়? আমাকে বল একবার, আমি ওকে সবটা সত্যি বলবো। নাকসিটকে অনু বলে, কি সত্যি বলবি? যে তরু তোর মা, বাচ্চার মা হতে চলেছে? এটা তোকে কষ্ট করে বলতে হবে না, এই মহান কাজটাও আমাদের মা করে দিয়েছেন। আমি কখন চারুকে এই কথা বললাম? বিস্মিত হয়ে রহিমা বেগম বলল, সকালে আমি ভেবে তুমি চারুকে সব কথা বলেছিলে, কারণ চারু এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওকে আমার বাসায় নিয়ে গিয়েছি। তার মানে লতা এতদিন ধরে তোর কাছে ছিল অনু? তাহলে আমাকে বলিসনি কেন? ওকে আরো কষ্টের আগুনে পুড়িয়ে মারতে? অনু, চিৎকার করিস না ভাইয়া, যেটা সত্যি সেটাই বলেছি। ও একটা নারী, তোর স্ত্রী। যতই তোকে বিয়ে করতে বলুক না কেন, একজন স্ত্রী হয়েও তোকে তারই বোনের সাথে রাত কাটাতে দেখেও চুপ থাকবে এতটাও আত্মসম্মানহীন চারু অন্তত নয়। তুই কি করে পারলি এটা করতে? আমি তো চারুকে বলেছিলাম চোখের দেখা সত্যি নাও হতে পারে, কিন্তু তুই সেটা সত্যি করে দিলি আজ। ভাইয়া কখনো আমার সাথে রাত কাটায়নি অনু আপু। পিছন থেকে তরুর কথা শুনে ঘুরে তাকায় অনু। রহিমা বেগম তো অবাক হয়ে গেল তরুর কথায়। রাত না কাটালে এই বাচ্চা এলো কোথা থেকে? নাকি কারোর সাথে নষ্টামি করে সেই দায় আমার ভাইয়ের উপর চাপাচ্ছ? অনু চিৎকার করে বলল, অনুজ, মুখ সামলে কথা বল, যেটা জানিস না সেটা নিয়ে কোনো মন্তব্য করিস না। এতে তুই তরুকে নয় বরং নিজেকে ছোট করছিস। জানি না, যখন জানা আমাদের, তাহলেই লেটা শুকে যাক। অনুজ চুপ হয়ে যায়। কিরে বল, তাহলে বলার মতো কিছু নেই? থাকলে তবেই তো বলবি। ঘৃণা লাগে তোদের দেখলে আমার। ছি, আমি তরুকে বিয়ে করিনি। মুহূর্তে গর্ম এই কথাটা যেন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি অনুকে বিয়ে করিনি। রহিমা বেগমের কান দিয়ে যেন গরম দোয়া বের হচ্ছে। এতক্ষণে মহসিন হাসনা তো এসে দাঁড়িয়েছেন দরজার পাশে। তার মুখভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তরুণ নির্লিপ্ত হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। অনু স্তম্ভ মেরে এখনো বসে আছে। আর অনুলেখা যেন এমনটা শুনবে তাই আশা করছিল। সে শুধু সবটা সত্যি জানতেই এত কিছু করল, কারণ তার ভাইয়ের প্রতি তার এতটুকু বিশ্বাস আছে, সে কখনো চারুকে অন্তত ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, সামান্য একটা কারণে। তাহলে তরুর পেটে বাচ্চাটা কার ভাইয়া? ওর স্বামীর। তরুর আবার কবে বিয়ে হলো? তুষারকে চিনিস? কোন তুষার? আর এই তুষারের ভূমিকা কি এখানে?
তোদের ভার্সিটির সিনিয়র ছিল এই তুষার। লতাকে কখনো হয়তো প্রেমের প্রস্তাব দিয়েছিল, আর লতা তা প্রত্যাখ্যান করেছিল। এবার মনে পড়েছে। অনুজের এই কথা শুনে চমকে যায় তরু। তুষার সারুকে চিনে, কিন্তু সারুকে ভালোবাসলে তার সাথেই বা সম্পর্ক জড়ালে কেন? আর বিয়ে বা করলো কেন? বিয়ে করেও বা তাকে আবার সরে ফেলে দিল কেন? তাহলে এসব কিছুর সাথে কি সারুর কোনো ভূমিকা আছে? নিজেকে আরো কঠিন কিছু শোনার জন্য প্রস্তুত করলো তরু। অনু কিছুটা সময় নিয়ে ভাবলো। তারপর তার মনে হলো একবার একটা সিনিয়র সারুকে প্রপোজ করেছিল, আর সারুও রাগের মাথায় ছেলেটাকে যা নয় তাই বলে অপমান ও রিজেক্ট করেছিল। কিন্তু ছেলেটার নাম তার তেমন মনে পড়ছে না। সিনিয়র একটা বাই প্রপোজ করেছিল, তবে তার নামটা আমি জানি না। ওনার নাম কি তাহলে তুষার ছিল? কিন্তু হঠাৎ তুষার ভাইয়ের সাথে তরুর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। অনুজ তুষারের সারুকে প্রপোজ করার পর থেকে তরুকে হাত করে সে অপমানের প্রতিশোধের নেওয়ার সমস্ত কথা একে একে খুলে বলল। সবটা শোনার পরে তরু যেন বাকহারা হয়ে গেল। সে তুষারকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল। সে তুষারের মনের কোনো তার জন্য ছিল কেবল একরাশ ঘৃণা আর প্রতিশোধের আগুন। তুষার শুধুমাত্র তাকে ব্যবহার করে চারুকে কষ্ট দিতে চেয়েছে, আর সে কিনা বোকার মতন তুষারের ফাঁদা পাতে পা দিয়েছিল। চারদিকে সবকিছু যেন থমকে গেল তরুর কাছে। পুরো পৃথিবীটা তার কাছে বিষাক্ত মনে হতে লাগলো। তাকে কেউ ভালোবাসেনি, সবাই যে যার স্বার্থের জন্যই তাকে কেবল ব্যবহার করেছে। একটা গাছকে পেঁচিয়ে যেমন বিভিন্ন লতা গাছ তাকে জড়িয়ে বাসে, তেমনি তরুলতাও এতদিন ওর কাছে সে লতানো গাছই ছিল। এই জীবনটা কেন এত বিষাক্ত? তার কি একটা স্বাভাবিক জীবন হতে পারতো না? বাবা মায়ের ভালোবাসার একটা মেয়ে একজন পুরুষকে ভালোবাসাময় অর্ধাঙ্গনী কি সে হতে পারতো না? সারুকে আগে কেন সবটা বলিসনি ভাইয়া? সারুকে আগে কেন? ওকে সবটা বললে কি ও তোর জীবনটা গোছাতে সাহায্য করতো না? তাহলে তো তুষারের প্ল্যানটাই সাকসেস হতো। আমি চাইনি সারু আত্মগ্লানিতে ভুগুক। ও তো মরমে মরে যেত তোর জীবনে এই বিপর্যয়ের কথা জানলে। আমি তো ভেবেছিলাম তুষারকে খুঁজে বের করে তরুকে ওর হাতে তুলে দিব। ওকে বোঝাবো সব প্রতিহিংসা যেন বলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে। কিন্তু তুষার আমার কোনো কথাই শুনেনি। উল্টো ও নিজের মনের ক্ষোভেই আমাকে বলে সেদিন রাতেই দেশের বাহিরে চলে গিয়েছিল। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষ হলেও তরুর জীবনে এমন একটা পরিস্থিতির জন্য সারু কিছুটা হলেও দায়ী। আর ওর স্বামী হিসাবে ওর দায় আমার উপরেও বর্তায়। আমি শুধু চাইনি সারু কিংবা তরু কেউই কোনো কষ্ট পাক। তাই সারুর দায়িত্বটা আমিই নিয়েছিলাম। সবটা না হয় বুঝলাম, কিন্তু এই মিথ্যে বিয়ের নাটকটাই বা কেন করেছি সারুর কাছে? ওকে বোঝাতে চেয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করলেও মেনে নিতে পারবে না। একটা সন্তানের জন্য নিজেদের ভালোবাসা বিসর্জন না দিয়ে বরং সে ভালোবাসা দিয়েই একটা এতিম বাচ্চাকে মানুষ করে নিজের সন্তান করে নেওয়া যায়। কিন্তু তার আগে সবটা উলটপালট হয়ে গেল। কিন্তু চারু হঠাৎ কেন আমাকে ছেড়ে চলে গেল আমি সেটাই বুঝছি না। কারণ সেদিন রাতে তুই চারুকে ছেড়ে চলে যাওয়ার পর পরদিন সকালে তোর আর তরুর অবস্থা দেখে ও মেনে নিতে পারিনি। কোনো মেয়েই হয়তো পারবে না। তরুকে যেদিন বাসায় এনেছিলাম সেদিন আমি রাতে বাসাতেই ছিলাম না, সারা রাত এলাকার মসজিদে ছিলাম। তারপর আবার কিছুক্ষণ ভেবে বলে, আর সেদিন রাতে তরুর অবস্থা খুব খারাপ ছিল, বমি করে পুরো ঘর বাসিয়ে ফেলেছিল। ও শেষ পর্যন্ত টিকতে না পেরে আমাকে রাত 4টায় ফোন দিয়েছিল। সারুকে না বলেই আমি তরুর ফোন দিয়েছে বলে ওর কাছে চলে এসেছিলাম। কিন্তু এতে ওর চলে যাওয়ার কি মানে? তাছাড়া আমি তো বড়ই তরুকে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম। ওকে বারান্দায় দেখেছিলাম, গায়ে বমির ব্যবসা গন্ধ লাগছিল, তাই ভেবেছি গোসল করে এসে ওকে তরুর কথা বলবো। কিন্তু এসেই দেখি ও নেই কোথাও। অনু ভুল বুঝে যায় সেদিন কি হয়েছিল। তরু বমি করায় গোসল করেছিল, আর ও সারা রাত ঘুম হয়নি বলে অনুজ ঘুমের ওষুধ খাইয়েছিল, আর নিজেও গোসল করে নিয়েছিল গন্ধ নিবারণের জন্য। আর এই পুরো ঘটনায় সারু অন্য দৃষ্টিতে দেখেছিল। অবশ্য সারুর এই দৃষ্টিতে দেখাটাও কোনো অংশে ভুল ছিল না, তাও বুঝতে পারছে অনু। তাহলে পরিস্থিতিটা এমনই ছিল যে সারু এমনটা বুঝে নিয়েছে। কিন্তু এখন এসব জেনেও কিছু করতে পারবে না অনু, কারণ যাকে সব সত্যিটা বললে সব ঠিক হয়ে যেত সে মানুষটাই তো নেই আজ। একটা ভুল বুঝাবুঝি আর একটা মিথ্যে পুরো একটা সাজানো সংসার ভেঙে গেল আজ। নিজেকে কেমন অসহায় লাগছে অনুর।
সে যদি আরো আগে অনুজের সাথে কথা বলতো তাহলে হয়তো আজ সারু এক বুক অভিমান নিয়ে হারিয়ে যেত না। দপ করে ফ্লোরে কিছু পড়ার শব্দ শুনে নিচে তাকালো সবাই। তরু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মেয়েটা একের পর এক মানসিক আঘাত নিতে না পেরে আবার জ্ঞান হারালো। অনু ছুটে গেল তরুকে উঠাতে। মহসিন হাসানাত অ্যাম্বুলেন্সের খবর দিল। রহিমা বেগম এখনো আগের মতো থম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে উনি কিছুই বুঝতে পারছে না। রোদ জন্মলে পরিষ্কার আকাশ, তার মাঝে যতদূর চোখ যায় ততদূর কেবল সবুজের সমারোহ। শরতের মাঝামাঝি সময়ের এই স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে একটা আলাদাই প্রশান্তি অনুভব করছে চারুলতা। এতগুলো বছর পর আবার সে চিরচেনা সিলেটে পা রেখেছে। সে ভোরের স্নিগ্ধ আলোতে কটেজের চারপাশটা ঘুরে দেখবে বলে নামাজ পড়ে সে বেরিয়ে গেছে আজ। একজন যদি জানতে পারে তাকে ছাড়াই চারু কটেজের বাইরে একা একা বের হয়েছে তাহলে যে কি একটা তুলকালাম কাণ্ড করবে সেটা ভেবে হালকা মুচকি হাসি দিল সে। মানুষটা সত্যিই তাকে বড্ড ভালোবাসে। তা না হলে তার অন্ধকারে তলিয়ে যাওয়া জীবনটা এত সুন্দর আলোকিত কি আর করতে পারত? মানুষটা পেরেছে। মানুষটা তাকে একটা পরিবার, একটা সংসার দিয়েছে, মাতৃত্বের স্বাদ দিয়েছে, সর্বোপরি তাকে দিয়েছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। মানুষটা সত্যি তাকে সুখ দিয়েছে। ঘন্টা দেড়েক হাঁটাহাঁটির পর সারু কটেজে ফিরে এলো। নিজেদের রুমে ঢুকতেই একটা পুরুষালী গলা ভেসে আসলো। না বলে কোথায় গিয়েছিলে? জানো না আমার চিন্তা হয়? তার উপর ফোনটাও সাথে নাওনি। তুমি কি আমায় হার্ট অ্যাটাক করিয়ে মারতে চাও বিবিজান? লোকটির কথা শুনে মুচকি হেসে সারু জবাব দেয়, তোমাকে মারলে তো আমি নিজের কবর নিজেই খুঁড়ব জনাব। কারণ তুমি ছাড়া তো আমি এই পৃথিবীতে একা হয়ে যাব। তাই এমন কথা মাথাতেও এনে না। মনে তো হয় না এমনটা। তুমি তো হুটহাট আমাকে না বলে কয়ে কোথাও উদাও হয়ে যাও। তোমার অনুপস্থিতি আমাকে কতটা পড়ায় তুমি কি সেটা বুঝো? সারু লোকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আমাকে নিয়ে এখনো তোমার ভয় দূর হয়নি? 12 বছর তো হয়ে গেল বিয়ের, তবুও আমাকে নিয়ে এত সংশয়? তোমার বিবিজান তোমাকে ছেড়ে কোথাও যাবে না অবিরূপ। সারুর আশ্বাস ভরা কথায় তার মাথায় ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দেয় অবিরূপ। সত্যি বলতে চারুলতাকে হারিয়ে ফেলার একটা চাপা ভয় তার মধ্যে কাজ করে। এটা আগে করলেও হয়তো গত দিন টানা কিছু বাজে স্বপ্ন দেখার পর আরো বেশি হচ্ছে তার। তার মনে হয় তার বিবিজান তাকে ছেড়ে যদি চলে যায়, কোনো দমকা হাওয়ায় যদি তার সাজানো ঘর ভেঙে যায়, তবে কি করে বাঁচবে সে? তাই তো প্রতিনিয়ত সে চারুকে নিজের চোখে চোখে রাখে। আর অবিরূপের এমন অস্থিরতা অনুভব করতে পেরেই চারু হঠাৎ এই ঘুরতে আসার প্ল্যান করে। তার মনে হয়েছিল অবিরূপের হাওয়া বদল দরকার। তাই তো স্নেহাকে তার দাদির কাছে রেখে তারা সিলেটে এসেছে কিছুদিনের জন্য বেড়াতে। সেদিন চারু অনুর বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাসায় যায়। মেয়ের সাথে যতই রাগ অভিমান করুক না কেন, তার মুখে তরুর প্রেগনেন্সির কথা শুনে চমকে যান তিনি। অনুজের নামে থানায় কেস করবেন বলেও উদ্যত হন তিনি, কিন্তু চারু আটকেছে। সে চায়নি অনুজ তরুর সংসারে আর নিজের অস্তিত্ব রাখতে। তাই সে তার মাকে ডিভোর্সের কেস ফাইল করতে দেয়নি। অনুজকে একটা চরম শাস্তি দিতে চেয়েও পারেননি, কিন্তু কারণ চারু চায়নি বলে। তাই মেয়ের সিদ্ধান্তে তিনি সেদিন কোর্টে কেস ফাইল করেন। এদিকে শহরটা দম বন্ধ করা লাগছিল চারুর। মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। ধীরে ধীরে তার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল। মেয়ের এমন অবস্থা দেখে চারুর মা তাকে দেশের বাহিরে তার ফুফুর কাছে পাঠিয়ে দেয়। চারু দেশ ছেড়ে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ অনুজ আসে তাদের বাড়িতে, হাতে ডিভোর্সের কাগজ নিয়ে। আইনিভাবেই তার কাছে চারু সাইন করা কাগজটি চারুর পক্ষের উকিল পাঠায়। চারু তাকে ডিভোর্স দিতে চায় সেটা জেনেই অনুজ এসেছিল তাকে প্রশ্ন করতে, কিন্তু তার দুর্ভাগ্য চারু তখন দেশে ছিল না। শাশুড়িকে সে তরুর বিষয়ে সবটা খুলে বলে, কিন্তু তিনি অনুজের কোনো কথাই পাত্তা দিলেন না, বরং আরও তড়িগড়ি করে ডিভোর্সের কার্যক্রম করতে লাগলেন। কোর্টে চারুকে লুকিয়ে তারই চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ দায়ের করেন তিনি। সকল তথ্য প্রমাণ অনুজের বিপক্ষে হওয়ায় অবশেষে বাধ্য হয় অনুর ডিভোর্স পেপারে সাইন করতে। অনুজের সাথে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে শুনেই বিদেশে বসেও অনেক কেঁদেছিল চারু। তবুও মন থেকে চেয়েছে অনুজ তরু আর তাদের সন্তান যেন ভালো থাকে। এদিকে চারু দিনকে দিন নিজেকে আরও ঘরবন্দি হয়ে যাচ্ছিল। কারো সাথে তেমন বিশেষ কথাবার্তা সে বলতো না, চুপচাপ একা ঘরে গুটিয়ে নিয়েছিল সে।
অন্যদিকে সারুর মা অনুজের মুখে সবটা ডিভোর্সের আগেই জেনে গিয়েছিল, তাই ওনার মনে হয়েছিল সারু যদি সবটা জানতে পারে তবে হয়তো আবার সে অনুজের কাছে ফিরে আসবে। তখন তরু যদি তার সাথে অন্যায়ের কথাগুলো সারুকে বলে দেয় তাহলে তাদের মেয়ে যে তাদের বিরুদ্ধে চলে যাবে সেটা তিনি জানতেন। তাই তো তিনি সারুর দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করলেন। একটা সময় সারুকে বুঝিয়ে 6 মাস পরেই তার ফুফাতো ভাই অভিরূপের সাথে পারিবারিক আয়োজনে ছোট পরিসরে বিয়ে হয়ে যায় চারুর। অভিরূপেরও আগে একবার বিয়ে হয়েছিল মেরি নামের এক বিদেশি মেয়ের সাথে, কিন্তু বছর না ঘুরতেই মেরি অভিরূপকে ডিভোর্স দিয়ে হেনরি নামের এক ছেলের সাথে সম্পর্কে জড়ায়। অভিরূপ পেশায় একজন আর্কিটেকচার, বাবা মায়ের একমাত্র ছেলে। সারুর জীবনের এত কঠোরতায় তার প্রতি প্রথমে আকর্ষিত হয় সে। এরপর তার মামির কাছে সারুকে বিয়ে করার প্রস্তাব দেয়। সারুর মাও তা সাদরে গ্রহণ করেন। তবে এখানেও সারুর মা ছিলেন সাবধানী মহিলা, তাই তো বিদেশে সারুর বিয়ের কাজ সম্পন্ন করেন। তার আগে থেকেই তিনি অভিরূপকে অনুস্তর সব কথাগুলো জানিয়ে দেন আর বলেন সারুকে যেন ওদেশেই রাখে, কখন দেশে না আনে। ওনারা মাঝে মাঝে মেয়েকে গিয়ে ওদেশে দেখে আসবেন প্রয়োজন হলে। অভিরূপ সায় দিয়েছিল এবং সে তাই করেছে এতগুলো বছর। কিন্তু 2 মাস আগে সারুর বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এজন্যই এক প্রকার বাধ্য হয়ে তাদের আবার দেশের মাটিতে পা রাখতে হয়েছে। সারু 12 বছর পর দেশে ফিরে অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। পুরনো ফেলে আসা সকল দিনগুলো তার চোখের সামনে যেন বেশি উঠছিল সেদিন। তখন তার কাঁধে ভরসার হাত দিয়ে তাকে শান্ত করছিল অভিরূপ। সত্যি বলতে যাই হোক, অভিরূপ তার বিবিজানকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। তাই তো চারু হারানোর বয়সে কুকড়ে আছে দেশে ফেরার পর থেকে, কারণ তাকে সবটাই বলেছে সারুর মা অনুজ সম্পর্কে। স্নেহের সাথে কথা হয়েছে। মেয়ে সকাল থেকে এ নিয়ে 3 বার ফোন দিয়ে তার মায়ের খোঁজ করেছে, কিন্তু তার মা তো হাওয়া হয়ে গিয়েছিল। অভিরূপের কথায় সারু মুখ ফুলিয়ে বলে, অভিরূপ প্লিজ এমনভাবে বলো না, তুমি তো জানো স্নেহে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তবুও এমনভাবে কেন বলছ? সারুর গালে আঙুল দিয়ে গুঁতো দিয়ে অভিরূপ বলে, আচ্ছা বিবিজান, আর বলবো না, কিন্তু এখন যদি আপনি আমার মেয়েকে ফোন না দেন তাহলে এর পরের ঘটনার দায় কিন্তু আমি আর নিতে পারবো না। অভিরূপের কথায় সারু বলে ফোন হাতে নিল মেয়েকে ফোন দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে সারুকে মুগ্ধ হয়ে দেখছে অভিরূপ। মেয়ের সাথে কথা বলার সময়ে চারুর তৃপ্তিময় চেহারা, হাসি মাখা মুখ দেখে নিজেকে বড্ড সুখী অনুভব করে অভিরূপ। দুপুরে খেয়ে দিয়ে অভিরূপ চারুকে নিয়ে বের হয় শ্রীমঙ্গলে চা বাগান ঘুরবে বলে। বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানে সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অভিরূপ সৌন্দর্য। এ নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের নীলাভূমিতে দেখে আনন্দে আত্মহারা চারু আর তাকে দেখে অভিরূপের। বিকেলের দিকে তারা এসে নামে চা বাগানে। চা বাগান ঘুরে তারা গেল শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ মাধবপুর লেকে। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যায়। ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা আর তারই ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম। লেকের বাহিরে ছোট্ট বাচ্চা থেকে কয়েকটি নীলপদ্ম কিনবে বলে চারুকে রেখে অভিরূপ বেরিয়ে আসে। অভিরূপ যাওয়ার পর চারু একা একাই লেকের সৌন্দর্য উপভোগ করে। হঠাৎ করে কি একজন বলে ওঠে, তুমি চারুলতা না? হ্যাঁ, আমি ঠিকই চিনেছি, তুমি তো চারুলতাই। কেমন আছো চারুলতা? এখানে হঠাৎ কোনো এক পুরুষের মুখে তার নাম শুনে অনেকটা চমকে যায় চারু। পিছন ঘুরে লোকটিকে দেখলে চিনতে না পেরে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি চারুর অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলে, আমাকে চিনতে পারছো না চারুলতা? আমি তুষার, তোমার ভার্সিটির সিনিয়র বড় ভাই তুষার। মনে পড়েছে? চারু লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, তারপর বলল, হ্যাঁ চিনেছি। আসলে অনেক বছর পর হঠাৎ দেখলাম তো, তাই প্রথমে চিনতে পারিনি। তো আপনি এখানে? একটা কাজে এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বা তোমার পরিবার কখনো আমার চেহারা বলতে পারবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো, আমারই তোমাকে মনে করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। মানে? তরু কেমন আছে চারুলতা? তরুর কথা জিজ্ঞাসা করছেন হঠাৎ? আটকে আপনি চিনলেই বা কেমন করে? আমি জানি আমি অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি,
তুমি প্লিজ একবার আমাকে তরুর সাথে দেখা করিয়ে দাও, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। হয়তো সে ক্ষমা করলে আমার পাপ কিছুটাও কমবে। তুষার ভাই, আপনি কি বলছেন আমি তার কিছুই বুঝতে পারছি না। আর তরুর কোনো খোঁজ আমি নিজেও জানি না। গত 12 বছর ধরে আমি তো বাংলাদেশেও ছিলাম না। 2 মাস আগে বাবা মারা যাওয়ায় দেশে এসেছি। আর তাছাড়া আপনি তরুকে বা কী করে চিনেন সেটাও তো বুঝতে পারছি না। আমাকে সবটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মানে তুমি জানো না আমি তরুকে প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করে পরে ওকে ছেড়ে দিয়েছি? অবাক হয়ে তুষার বলে। তুষারের চেয়েও 4 গুণ বেশি অবাক হয় সারু। কিছুটা চেঁচিয়ে বলে, মানে আপনি এসব কি বলছেন তুষার ভাই? কবে কখন তরুকে আপনি বিয়ে করেছেন? আর কিসেরই বা প্রতিশোধ নিয়েছেন আপনি ওর উপর থেকে? আমার কথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমাকে সবটা প্রথম থেকে খুলে বলুন তুষার ভাই। বিকেলের পর থেকেই চুপ হয়ে গেছে চারু। নীলপদ্ম কিনে এনে সারুকে দেওয়ার আগেই সারু অভিরূপকে বলে সে কটেজে ফিরে আসতে চায়। তার আগামীকালে ঢাকায় ফিরতে চায়। তার ব্যবস্থা যেন অভিরূপ করে। কটেজে ফিরে তার কোনো কথা বলেনি চারু, চুপচাপ রয়েছে। অভিরূপ হাজার চেষ্টা করেও কিছু জানতে পারেনি সে। সারুর হঠাৎ এমন চুপ হয়ে যাওয়াতে অভিরূপের জ্বর আসার আগে শান্ত প্রকৃতির কথা মনে হয় বারবার। তবে কি তাদের জীবনেও কোনো জ্বর আসতে চলেছে? তাহলে তার স্বপ্নগুলোই কি সত্যি হয়ে যাবে এবার? কিন্তু কি এমন হয়েছিল পার্কে যে সে বেরিয়ে যাওয়ার পর অস্থিরতা ছেয়ে গিয়েছে অভিরূপের মন। নিজেকে স্থির রাখতে পারছে না সে কিছুতেই। পরদিন সকালেই তারা সিলেট ছেড়ে ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে সারু তার মাকে তরু অনুজের কথা জিজ্ঞাসা করতেই তিনি থমকে যান। এতগুলো বছর এই ভয়ে তিনি একমাত্র মেয়েকে নিজেদের কাছ থেকে দূরে রেখেছে, কিন্তু সেই ভয়টাই আজ সত্য হলো। তবে সারুর মা তার প্রশ্নের উত্তরে বলে, আমি ওদের কোনো খবর রাখিনি, আর জানি না কেমন আছে, কোথায় আছে। কিছু সময় চুপ থেকে আবার সারু বলে, বেশ, তবে আমি নিজেই জেনে নিব সবটা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার আড়ালে অনেক কিছুই হয়েছে যা তোমরা আমাকে লুকিয়েছ। আমার সবটা খুঁজে বের করবে এবার, বলে সে নিজের রুমের দিকে চলে যায়। মেয়ের কথা শুনে অভিরূপকে সবটা জানান তিনি। অভিরূপও শুনে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সারু হাতে ফার্স নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিরূপ তাকে আটকায়, বলে, কোথায় যাচ্ছ বিবিজান? সারু অভিরূপের চোখের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন আমি তোমার নেড়েই ফিরবো অভিরূপ, ভয় পেও না। ভালোবাসলে ভয় নয়, আগলাতে জানতে হয়, যা এত বছর তুমি খুব সুন্দর করে পালন করেছ। বলেই অভিরূপের পাশ কাটিয়ে সে বেরিয়ে পড়ে। রহিমা বেগম চশমার উপর দিয়ে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। চোখেও আজকাল বড্ড কম দেখেন তিনি। সেনা মুখ ছাড়াই বাড়িতে অন্য কেউ তেমন আসে না সেজন্য। সারু রহিমা বেগমের অবস্থা বুঝতে পেরে বলে, আমি সারুলতা, মনে আছে আমাকে? চিনতে পেরেছেন আমাকে? সারুলতা নামটি শোনার পর রহিমা বেগম সারুকে চিনতেই হু হু করে কেঁদে ওঠেন। হঠাৎ তার কান্না দেখে বিচলিত হয় সারু। সে তাকে ধরে সামলানো সুরে বলে, আপনি কাঁদছেন কেন? দেখুন, আমি অনুজ তরুর সংসারে ভাঙন ধরাতে আসিনি। আমি তো এসেছি তরুকে কিছু প্রশ্ন করতে, যার উত্তর আমার অজানা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন, তরুকে আবার ডেকে দিন প্লিজ। রহিমা বেগম চারুর কথা শুনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার হাত ধরে বাড়ির পিছনে নিয়ে যায়। বাড়ির পিছনে চারুকে কেন আনলো রহিমা বেগম তা সে বুঝতে পারল না। তাই চারু আবার বলল, আপনি হয়তো ভুল শুনছেন, আমি বাগান নয় তরুকে দেখতে চেয়েছি। ও কোথায়? ওকে ডেকে দিন প্লিজ। রহিমা বেগম কিছু না বলে সামনে আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করতে চারু সামনে তাকিয়ে থমকে যায়। তরুণ নামে বড় করে খোদাই করে একটা নাম প্লেট, তার নিচে মৃত্যুর সাল আর তারিখ লেখা। মুহূর্তেই চারুর মাথা ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো তার। চোখের কোণে না চাইতেও জলের আনাগোনা দেখা দিল। সে রহিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি করে এসব? আর কিছু বলতে পারল না সে, তার গলা ধরে এলো। রহিমা বেগম তখন 12 বছর আগের কথা বলতে লাগলেন। অনুজ তরুর বিয়ে না হওয়ার কথা, কেন এসব করেছে সবটা বলল রহিমা বেগম। তারপর আবার বলে, তুমি সেদিন অনুর বাসা থেকে চলে যাওয়ার পরেই অনু এই বাসায় এসে ঝামেলা করে, তখনই অনুজ সবটা বলে। তরু ও স্বামীর এমন হিংস্র রূপ জানার পর সেখানেই জ্ঞান হারায়। এরপর ডাক্তার এসে পরীক্ষা করে জানায় ওর বাচ্চাটা টিকেনি। 2 সপ্তাহ চলেছিল তখন। অতিরিক্ত চিন্তা তার উপরে মেঝেতে পড়ে গিয়ে পেটে আঘাত লাগায় বাচ্চাটি নষ্ট হয়ে যায়।
এরপর থেকে মেয়েটা নিজের মাঝে একেবারে গুটিয়ে যায়। এদিকে অনুজ পাগলের মতো তোমাকে খুঁজছিল। এরই মাঝে একদিন তোমার সাইন করা ডিভোর্স লেটার আসে বাসায়। সাথে সাথে সে চিঠি নিয়ে অনুজ যায় তোমাদের বাসায়। সে ভেবেছিল সবটা না জেনেই ভুল বুঝে তুমি ওকে ডিভোর্স দিচ্ছ, তাই তোমাকে সবটা জানানোর দরকার। কিন্তু তোমার মা বলে তুমি তখন দেশের বাহিরে তোমার ফুফুর কাছে, তাছাড়া তুমি নিজ থেকেই আর এই সম্পর্কে থাকতে চাও না। তুমি নাকি আর অনুজের কাছে ফিরতেই চাও না। অনুজ বারবার অনুরোধ করে একটা বার তোমার সাথে যেন তিনি যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন, তাহলে হয়তো তুমি সবটা বুঝবে। কিন্তু তোমার মা সেটা করেনি, বরং উনি অনুজ তরুর বিরুদ্ধে কেস করেন। কোর্টে উকিলের মুখে নোংরা নোংরা কথা শুনতে শুনতে তরু আরও বেশি বিধ্বস্ত হয়ে যায়। এরপর যেদিন রায় বেরোয় সেদিনই ও সবার আগে কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর ও নয়, ওর লাশ ফিরে আসে বাসায়। ওর ধারণা ওর জন্যই তোমার আর অনুজের ঘর ভেঙেছে। নিজেও সুখী হতে পারলো না, আর তোমাকেও সুখী করতে পারেনি, বরং সবটা তছনছ করে দিয়েছে। তাই গাড়ির নিচে নিজের জীবন সে দিয়ে দিয়েছে। এদিকে যে দায়িত্ব সামলাবে বলে আমার ছেলে তার ভালোবাসাকে তুচ্ছ করেছিল, সে দায়িত্ব সামলাতে না পেরে সেও মানসিকভাবে ভেঙে পড়ে। এত কিছুর মাঝে সবচেয়ে বড় অপরাধী ছিলাম আমি। আমি যদি সেদিন তোমাকে ওভাবে না বলতাম, তাহলে হয়তো তুমি অনুজকে ওয়াদা করাতে না, আর অনুজও তোমাকে আমাকে বোঝাতে এত বড় একটা মিথ্যে বলতো না। সবচেয়ে বেশি অপরাধ আমি করেছি, কিন্তু শাস্তি পেল তরু, অনুজ আর তোমার শ্বশুর। মানুষটা ছেলের শোকে অকালেই আমাকে একা রেখে চলে গেলেন। অনুমা হিসাবে আমার খোঁজ রাখলেও মন থেকে যে আমি ওর চোখে বালি তা আমি জানি। মাগো, আমি ভুল করেছি। না না, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমাকে মাফ করে দাও। আমি ভুলে গিয়েছিলাম একটা নারী কেবল সন্তান জন্ম দিলেই পরিপূর্ণ না, বংশধরের আশায় আমি অন্ধ ছিলাম। আমাকে ক্ষমা করে দাও মা, তাতে করে যদি আল্লাহ আমার শাস্তি কিছুটা কমায়। হাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন রহিমা বেগম। অনুজ কোথায়? সেও কি? অনুজের কথা শুনতে সারুকে নিয়ে রহিমা বেগমে অনুজের রুমে যায়। শিকলে বাঁধা একটি আদাবিদ্ধ লোক বসে একটা ইটের টুকরো দিয়ে সামনের ফ্লোরে লিখে যাচ্ছে, লতা ফিরে এসো। লম্বা দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা পোশাকের অনুজকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি চারুর। অনুজের এই হাল দেখে তার বুকটা হু হু করে উঠল। তরুর মৃত্যুর পরে ছেলেটা আমার সারাদিন প্রলাপ বকত, তোমাকে যেন ফিরে আনি। যে ভালোবাসাকে বাজি রেখে সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, সে দায়িত্বে সে সঠিকভাবে পালন করতে পারেনি। তরুকে একটা সুন্দর জীবন দেওয়া তো দূরের কথা, তার জীবনটা এতটাই দুর্বিষহ করে দিয়েছিল যে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোমার মাকে জানিয়েছি, কিন্তু তিনি বারবারের মতো অপমান করেই আমাদের তাড়িয়ে দিতেন। মাসের পর মাস ছেলে আমার নিজেকে ঘরবন্দি রেখেছে। তার মধ্যে তোমার বিয়ের কথা শুনে সে মানসিক চাপ আর সহ্য করতে পারেনি। সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে আজ আমার ছেলে পাগল, বড্ড উন্মাদ। ডাক্তার বলেছিল পাগলাখানায় রাখতে, কিন্তু মা হয়ে কি করে নিজের ছেলেকে পাগলাগারদে রাখি বলো? তাই বাসা ও ওর মিথ্যের শাস্তি পাচ্ছে মা, তুমি পারলে ওকে ক্ষমা করে দিও। ঘরে দুটো মানুষের উপস্থিতি টের পেয়ে উপরের দিকে তাকালো অনুজ। মাকে সে প্রায় নিজের আশেপাশে দেখেন, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মানুষটিকে সে নতুন দেখেছে। রহিমা বেগম ততক্ষণে চলে গেছেন ঘরের বাহিরে। অনুজ তোর চারুকে চিনতে না পারলেও তার অবচেতন মন হয়তো চারুকে চিনেছে, তাই তো আচমকাই তার দু চোখে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। যা দৃষ্টিগোচর হলো না চারুর। তার বুকটা ভারী হয়ে আসছিল, যেন বেশিক্ষণ আর অনুজের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে বেরিয়ে এলো। আজ স্নেহার বিয়ে। পুরো বাড়িতে স্নেহার বিয়ে নিয়ে আজ আনন্দে আত্মহারা। চারু দক্ষ হাতে সবটা সামলাচ্ছে। অভিরূপ মেহমানের আপ্যায়নের দিকটা তদারকি করছে। অবশেষে চারু তার জীবনের সত্যিকারের সুখটা পেয়েছে অভিরূপের কাছে। স্নেহাকে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছে। তার জন্যই অভিরূপ 20 বছর আগে 2 বছরের এই স্নেহাকে দত্তক নিয়েছিল তারা। আজ সে মেয়েরই বিয়ে হচ্ছে। ভাবতেই সবটা স্বপ্ন, চারুর মনে হচ্ছে সবটা স্বপ্ন। সেদিন অনুজের এই অবস্থা দেখার পরে নিজ বাড়িতে ফিরে আসে চারু। সেদিনই বিদেশে যাওয়ার জন্য অভিরূপকে তাড়া দেয়। যেখান থেকে সবটা শুরু হয়েছিল সেখানেই চারু সবটা শেষ থেকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করেছিল। আর সে তাই করেছিল। কিন্তু সে তার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অভিরূপ যে যোগাযোগ রেখেছে তাতে সে বাধা দেয়নি। যা চলে গেছে তা সে আর মনে রাখতে চায় না। অনুজ তোরও ভুল করেছে, তার শাস্তি পেয়েছে, তাতে তার আফসোস নেই।
সে তার জীবন দিয়ে এটা বুঝেছে, মিথ্যে দিয়ে কখনো ভালো কিছু হয় না, উল্টো মিথ্যে সব কিছু শেষ করে দেয়, ধ্বংস করে দেয় এক নিমিষেই। তো ভিউয়ার্স, এটা গল্পের শেষ অংশ। আগের অংশগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এ ধরনের আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।